পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে উগ্র রাষ্ট্র ঘোষণার এখনই সময়। গোটা মুসলিমকে এখন ঐক্যবদ্ধ হতে হবে এবং পাকড়াও করে ধরতে হবে, যাতে করে আর কখনোই কোনোদিন এই কঠোরবাদ দখলদার ইহুদিবাদ রাষ্ট্র আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। মাটির সাথে ধূলিসাৎ করে দিতে হবে এই দখলদার ইহুদিবাদ ইসরায়েল রাষ্ট্রকে। এরপর জানিয়ে দেব গাজায় হামাসের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত, আহত ১১। আরো জানিয়ে দিব ইউক্রেনের এক ঝাঁক ড্রোন ধ্বংস করল রাশিয়া। এদিকে যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। জানিয়ে দিব হামাস ইসরায়েল যুদ্ধের ইতি টানতে আশার আলো। সর্বশেষ জানিয়ে দেব রুশ হামলায় পূর্ব দনতস্কে পিছু হটছে ইউক্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলকে উগ্র রাষ্ট্র ঘোষণার এখনই সময়। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এখন যে সংঘর্ষ আর সংঘাত চলছে তার জন্য মূলত দায়ী মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল। কোন আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না দেশটি। গত ৬ মাসে গাজায় একে একে ৩৪,০০০-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের আগ্রাসনে এখনো গাজায় প্রতিদিন ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। জাতিসংঘ বলছে ফিলিস্তিনে গত ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত যে পরিমাণ আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে তা মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে লাগবে প্রায় ১৪ বছর। গাজায় ইসরায়েলের বর্বরতায় ভয়াবহতা বোঝার জন্য খান ইউনুসে পাওয়া গণকবরের নির্দেশনই যথেষ্ট। কচুকাটার মতো মানুষ মেরেছে ইসরায়েলি সেনারা। ওই গণকবর থেকে ৩৫০-রও বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে গাজা উপত্যকার জনসংখ্যা ২৩ লাখেরও বেশি। এর মধ্যে প্রায় ৯৫% মানুষই খাদ্য ঝুঁকিতে রয়েছে। কয়েকদিন আগে ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্যে উত্তেজনার সৃষ্টি করে। প্রথমে ইরানে হামলা করে ইসরায়েল। সিরিয়ায় অবস্থিত ইরানের কনসুলার ভবনে হামলা করা হয়। এতে ইরানের বেশ কয়েকজন কর্মকর্তার মৃত্যু হয়। এতে ক্ষুব্ধ হয়ে ইসরায়েলেও হামলা করে ইরান। এতে ইরানের সঙ্গে সংঘাতপূর্ণ সম্পর্ক তৈরি হয় ইসরায়েলের। এদিকে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গাজার কসাই আখ্যা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। তিনি নেতানিয়াহুকে জার্মানির নাৎসি নেতা হিটলারের সঙ্গে তুলনা করেছেন। সম্প্রতি ফিলিস্তিনের রাফায় অভিযান চালিয়েছে ইসরায়েল। এই অভিযানের আগে দেশটিকে বারণ করেছিল পুরো বিশ্ব। তাদের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের ডাকেও সাড়া না দিয়ে রাফায় হামলা শুরু করেছে ইসরায়েল। তখন বিশ্লেষকরা বলেছেন ইসরায়েলি নেতারা বিপদগামী হয়ে গেছে। উগ্র রাষ্ট্র বলতে কি বোঝায়? আন্তর্জাতিক পরিমণ্ডলে উগ্র রাষ্ট্র বলতে এমন রাষ্ট্রকে বোঝায় যে রাষ্ট্র কোনো আন্তর্জাতিক আইন মানে না, কোনো নিয়মের তোয়াক্কা না করে আঞ্চলিক বা আন্তর্জাতিক ভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করে। যদিও কোনো দেশকে এই তকমা দেওয়া হবে না তা নির্ধারণ করে পশ্চিমা রাজনৈতিক স্বার্থের উপর। বিল ক্লিন্টনের সময়কাল থেকে এই তকমার প্রচলন শুরু হয়েছে। ২০০১ সালে 9/11-এর পর মার্কিনীরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চালায়। যদিও এর মাধ্যমেই মূলত পশ্চিমা বিরোধী যেসব রাষ্ট্র আন্তর্জাতিক আইন মানত না তাদেরকে উগ্র রাষ্ট্র খেতাব দেওয়া হতো। বিশ্বায়নের এই যুগে বর্তমানে ইসরায়েলকেও উগ্র রাষ্ট্র তকমায় ভূষিত করার সময়ের দাবি। কারণ দেশটি গোটা মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলার মূল হোতা। গাজায় গণহত্যা পরিচালনা করে আন্তর্জাতিক আইনের সব সীমা লঙ্ঘন করেছে দেশটি। গাজায় হামাসের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত, আহত ১১। অবরুদ্ধ গাজা উপত্যকার কেন্দ্রীয় এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় অন্তত ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ১১ জনেরও বেশি ইসরায়েলি সেনা। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে নিহত ৩ সেনা ইসরায়েলের রিজার্ভ ফোর্সের ৯৯তম ডিভিশনের সদস্য। তারা নেতজারিম তল্লাশি চৌকির কাছে নিহত হয়েছে। একই ঘটনায় আরো ১১ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত বেশ কয়েকজন সেনাকে হেলিকপ্টারে করে দ্রুত গাজা থেকে সরিয়ে নেওয়া হয় আর বাকিদেরকে রণাঙ্গনে বসেই চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা নেতজারিমে ইসরায়েলি কমান্ড সেন্টার লক্ষ্য করে ভারী মর্টার শেল নিক্ষেপ করে। এখন পর্যন্ত গাজায় স্থল অভিযানে গিয়ে ২৬০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
ইউক্রেনের এক ঝাঁক ড্রোন ধ্বংস করল রাশিয়া। ইউক্রেনে ছোড়া 68টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণাঞ্চল ক্রাসনোদর এবং ক্রিমিয়া অঞ্চল থেকে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্রাসনোদর অঞ্চলে 66টি এবং ক্রিমিয়া অঞ্চলে 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। রোববার ক্রাসনোদরের আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কন্ড্রেতিয়েভ এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন তেল শোধনাগার এবং অবকাঠামোতে আক্রমণ করার চেষ্টা করেছে ইউক্রেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। এদিকে ইউক্রেন বলেছে রাশিয়া দেশটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় জ্বালানি অবকাঠামো এবং বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্রের ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ান শোধনাগার ও তেল মজুত স্থাপনাগুলোই ধারাবাহিক হামলার দাবি করেছে। এদিকে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোই কয়েকটি বড় ধরনের হামলা চালিয়েছে মস্কো। এইসব হামলায় ব্যাপকভাবে উৎপাদন ব্যাহত হয়েছে। ইউক্রেন জুড়ে ব্ল্যাকআউট এবং উল্লেখযোগ্য জ্বালানি রেশনিং বাধাগ্রস্ত হয়েছে। এ ধরনের হামলা এখনো অব্যাহত রয়েছে। ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলের নোভোবাখমুটিভকা নামের একটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। রোববার গ্রাম দখলের বিষয়টি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ওচেরাটাইন শহরের কাছের একটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। সাম্প্রতিক সময়ে এই এলাকাটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এছাড়া ইউক্রেনের শহর চাশিব ইয়ারের কাছে একাধিক ইউক্রেনীয় পাল্টা আক্রমণ প্রতিহত করেছে রুশ বাহিনী। এখানেও রাশিয়া ইউক্রেন বারবার সংঘর্ষে লিপ্ত হয়েছে। যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। গাজা ও ফিলিস্তিন ইস্যুতে ঘরে বাইরের নানামুখী চাপে এখন দিশেহারা মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে কুখ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রধান দোসর ও সব অপকর্মের সঙ্গী হাড়বুড়ো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুজনেই নিজ ঘরেই ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভের মুখে আছেন। ইসরায়েল বিরোধী বিক্ষোভে এখন উত্তাল যুক্তরাষ্ট্র। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভে নিয়ে অস্বস্তিতে বাইডেন প্রশাসন। এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড় চালালো পুলিশ। এরই মধ্যে 900 জনকে গ্রেপ্তার করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছে। সব মিলিয়ে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস অগ্নিগর্ভ হয়ে উঠছে, যেন পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। পুলিশি অত্যাচারের পরও আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন তারা গাজাবাসীর সঙ্গে রয়েছে। তাদের দাবি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো যেন ইসরায়েলে তাদের বিনিয়োগ বন্ধ করে দেয়। এই মুহূর্তে আমেরিকার যুক্তরাষ্ট্রে 30টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। গত কদিন আগেই ফিলিস্তিনের সমর্থনে চলা বিক্ষোভে অংশ নিয়েছিলেন আটলান্টার এমোরি ইউনিভার্সিটির অধ্যক্ষ ক্যারোলিন ফহলিন। তাকে রীতিমতো রাস্তায় ফেলে ধস্তাধস্তি করে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ। আটলান্টা পুলিশ ও জর্জিয়া ট্রুপার্স নামের বাহিনী আন্দোলনকারীদের তাঁবু উচ্ছেদে এমরি ইউনিভার্সিটিতে যৌথ অভিযান চালিয়েছে। সেখানে 28 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এমরি ইউনিভার্সিটির অধ্যাপক এমিল কেমে বলেন, পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বাধ্য করেছে। মনে হচ্ছে যুদ্ধক্ষেত্রে রয়েছে। ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভের শুরুটা হয়েছিল কলম্বিয়া ইউনিভার্সিটিতে। এরপর থেকে অন্যান্য জায়গাও বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করে। হার্ভার্ড থেকে ইয়েল সহ দেশটির সব নামকরা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। সবগুলো ক্যাম্পাসে উত্তেজনা বেড়েই চলেছে ক্রমশ। হামাস ইসরায়েল যুদ্ধের ইতি টানতে আশার আলো। গাজায় যুদ্ধবিরতির প্রশ্নের নিজেদের অবস্থানে নাটকীয় পরিবর্তন এনেছে ইসরায়েল। সেই আলোকে পুনরায় জিম্মি বিনিময় ও গাজায় যুদ্ধবিরতির আলোচনা আবারও শুরু হচ্ছে। আলোচনায় বসতে সোমবার আবারও মিশরের কায়রোতে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতিনিধি দল। সবশেষ খবর অনুযায়ী এরই মধ্যে কায়রোতে পৌঁছেছেন হামাসের ডেপুটি প্রধান খলিল আল হাইয়া। যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক গণমাধ্যম এক্সিওস গত শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে যুদ্ধবিরতির প্রশ্নে অবস্থান পরিবর্তন করেছে ইসরায়েল এবং হামাসও ইতিবাচকভাবে সেটিকে স্বাগত জানিয়েছে। নতুন প্রস্তাবে ইসরায়েল জিম্মি বিনিময়ের পর গাজায় টেকসই শান্তি স্থাপনে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছে। জিম্মি চুক্তি এবং গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সবশেষ প্রস্তাবের উত্তর দেবে কায়রোর দলটি। গাজায় চলমান যুদ্ধে বিরতি টানতে মধ্যস্থতার চেষ্টা করছে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি, হামাসের কবজায় থাকা জিম্মিদের মুক্তি এবং গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য বৈশ্বিক চাপের পরও এখন পর্যন্ত হামাস ও ইসরায়েলের একটি কার্যকরী যুদ্ধবিরতি চুক্তিতে আসতে পারেনি। বারবারই তাদের আলোচনা ভেস্তে গেছে নানা কারণে। হামাস চায় স্থায়ী যুদ্ধবিরতি, যা মেনে নিতে অস্বীকার করে আসছিল ইসরায়েল। রুশ হামলায় পূর্ব দনেতস্কে পিছু হটছে ইউক্রেন।
ইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্ডার সিরস্কি বলেছেন রাশিয়ার সেনা আধিক্য পূর্ব দনেতস্কে অন্তত 3টি গ্রাম থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটতে বাধ্য করেছে। তার দাবি, পূর্ব ইউরোপের রুশ হামলার মুখে ফ্রন্ট লাইনে পরিস্থিতি দিন দিন আরো খারাপ হয়েছে। ইউক্রেন গত কয়েক মাস ধরে গোলাবারুদ, সৈন্য এবং আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার স্বল্পতায় ভুগছে। গত সপ্তাহে ইউক্রেনকে 61 বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু নতুন মার্কিন অস্ত্র এখনো রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইনে পৌঁছায়নি। এই সুযোগে রাশিয়ার সৈন্য সংখ্যা এবং আর্টিলারিতে তার শ্রেষ্ঠত্বের সুবিধা নেওয়ার চেষ্টা করছে খবর আল জাজিরা। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনারেল সিরস্কি জানান, ফ্রন্ট লাইনে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। রাশিয়ার সৈন্যরা অবদিপকা দখল করার পর বর্তমানে চাষিব ইয়ারবকে ঘিরে যুদ্ধ হচ্ছে। তিনি বলেছেন, মস্কো কিছু সেক্টরে কৌশলগত সাফল্য অর্জন করেছে। হেরে যাওয়া সেনা ইউনিটগুলোকে অন্য অঞ্চল থেকে নতুন ব্রিগেড এনে প্রতিস্থাপন করা হচ্ছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, তাদের সৈন্যরা আবদিপকা থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে নভোবাকমোটিভকা গ্রাম দখল করেছে।